প্রাতে বন্ধু এসেছে পথিক, পিঙ্গল সাহারা হতে করিয়া চয়ন। শুষ্ক জীর্ণ তৃণ এক গাছে, ক্ষতবুক তৃষার প্রতীক। রাতের কাজল লোভী কাতর নয়ন, ওষ্ঠপুটে মৃত মৌমাছি। স্নিগ্ধ ছায়া ফেলে সে দাঁড়ায়, আমারে পোড়ায়। তবু উত্তপ্ত নিঃশ্বাস গৃহাঙ্গনে মরিচিকা আনে। বক্ষ রিক্ত তার মমতায়। এ জীবনের এলো না আভাস। বিবর্ণ বিশীর্ণ মরুতৃণে। দিনের কবিতাটি লিখেছেন ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়। তাকে সাধারণত আমরা লেখক এবং ঔপন্যাসিক হিসেবে চিনে থাকি। তার কিছু কবিতাও রয়েছে, যেই কবিতাগুলো হয়তো ততটাই উপন্যাসের মতো জনপ্রিয়তা পায়নি। সেখান থেকে কিছু কবিতার মধ্য থেকে দিনের কবিতা বের করে আজকে পড়লাম। শুভ সকাল সবাইকে, আমন্ত্রণ জানাই সকাল 24-এ। আজ সোমবার 5 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছে আমি তাসনফা মোনা। আজ ইংরেজি তারিখটাও বলে দিই, 19 মে 2025 খ্রিস্টাব্দ। চলুন আজ সকাল সকাল আপনাদেরকে জানিয়ে দিই গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য, সেই সঙ্গে আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 33.7, সর্বনিম্ন 23। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 31.6, সর্বনিম্ন 23.2। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 31.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 33, সর্বনিম্ন 24.2। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 32.5, সর্বনিম্ন 24। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে সিলেটে 21 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 34.5 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়ার তথ্য বলছে ময়মনসিংহ এবং শেরপুর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়ছে। এদিকে বৃষ্টি আর পাহাড়ি চরে বেড়েছে শেরপুরের নদ নদীর পানি। বন্যার শঙ্কায় সতর্কতা দেওয়া হয়েছে। এ নিয়ে আরও খবর জানাই চলুন। সেখান থেকেই সরাসরি যোগ দিচ্ছেন ইমরান হাসান রাব্বি। রাব্বি, শুভ সকাল জানাই আপনাকে। কিছুক্ষণ আগে দর্শকদের বলছিলাম ময়মনসিংহ শেরপুর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। যে জায়গাটায় আপনি দাঁড়িয়ে আছেন সেখানেও বোঝা যাচ্ছে যে পানি বেশ বেড়েছে। তো তাতে করে আসলে জনজীবনে কি প্রভাব পড়বে সেটাই জানতে চাই। তাসনফা, শুভ সকাল। আসলে গত টানা 4 দিনের যে ভারী বৃষ্টিপাত এবং মেঘালয় ও আসামে ভারী বৃষ্টিপাতের কারণে শেরপুরের সকল নদ নদীর পানি বেড়েছে। আমরা দেখেছিলাম গত পরশু রাতে বৃষ্টি কিছুটা থেমেছিল, কিন্তু কাল বিকেল থেকে আবারও থেমে থেমে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে শেরপুরে, যার কারণে শেরপুরের নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলেছে প্রতিটি নদীর পানি এখনও বিপদসীমার নিচে থাকলেও প্রতিটি নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। আমি রয়েছে এখন এই মুহূর্তে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সোমেশ্বরী নদীর উপর। এই জায়গাতেও আসলে আমরা দেখতে পাচ্ছি যে তীরবর্তী এলাকা ছাপানো শুরু করেছে পানি। স্থানীয়দের ভাষায় যেটাকে ঘোলা পানি বলে, সেই ঘোলা পানি কিন্তু আসছে পাহাড়ি ঢলের মাধ্যমে। এই সোমেশ্বরী নদীর একটি এলাকা রয়েছে, সেটি হচ্ছে ঝিনাইগাতি উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা এলাকাতে। সেখানে বাগেরভিটা এলাকাতে নির্মাণাধীন একটি ব্রিজের পাশের এলাকায় গতকাল
কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি এবং কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। জনজীবন বিপর্যস্ত যাতে না হয় এবং এই যে শঙ্কা করা হচ্ছে আকস্মিক বন্যার, সেটি কিন্তু কয়েকদিন আগেই দুর্যোগ প্রতিরক্ষার দায়িত্বে যে মন্ত্রণালয় তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসনও কিন্তু এই স্থানীয়দেরকে সতর্ক করার জন্য মাইকিংও করেছেন আমরা দেখেছি। একই সাথে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন সহ যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে কথা বলেছেন এবং সবাইকে সতর্ক করার কথা বলেছেন। আমরা পানি উন্নয়ন বোর্ড এবং এলজিইডির সাথে কথা বলেছি, তারাও বলেছে যে এবার যে আকস্মিক বন্যা, সেই আকস্মিক বন্যার ক্ষতি কাটানোর জন্য সকল ধরনের প্রস্তুতি তারা নিয়েছে। আসলে গেল বছরের অক্টোবরে যে স্মরণকালের ইতিহাসের ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছিল শেরপুরবাসী, সেই ক্ষতিটা পুষিয়ে ওঠার আগেই আবারও আকস্মিক বন্যার যে শঙ্কা, সেটি কিন্তু আসলে জনজীবন বেশ বিপর্যস্তই করছে আমরা দেখছি। এই ছিল আসলে আমার কাছে তাসনুভা। রাব্বি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যেমনটা জানছিলেন আবহাওয়া পরিস্থিতি এবং শেরপুরের অবস্থা, যে আসাম মেঘালয় বৃষ্টিপাতের কারণে পানি বেড়েছে শেরপুরের নদ নদীর, এবং উত্তরাঞ্চলে প্রায় কয়েকদিন ধরেই কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর এই বৃষ্টিপাতের ফলে আসলে আমের ফলনে কী প্রভাব পড়েছে সেটাই এবারে জানাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, শুভ সকাল জানাই আপনাকে। আমের মুকুল পেরিয়ে আম বেশ বড় হয়েছে দেখতে পাচ্ছি, এবং চাঁপাইনবাবগঞ্জের আম মানেই সারা বাংলাদেশে বিখ্যাত আম, সেটার প্রতি সকলেরই খুব নজর থাকে। এই যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, তাতে করে আমে কি প্রভাব পড়েছে বা আগামীতে কি প্রভাব পড়বে? চাঁপাইনবাবগঞ্জের আবহাওয়ার পরিস্থিতি কেমন এবং আম পাড়ার কোনো তারিখ নির্ধারিত হয়েছে কিনা? হ্যাঁ তাসনুভা, শুভ সকাল। যেমনটি বলছিলেন, আসলে চলতি মৌসুমে এখনো আম বাজারজাত শুরু হয়নি চাঁপাইনবাবগঞ্জ জেলায়, যদিও দেশের বেশ কয়েকটি জেলায় যেমন সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং রাজশাহীর আম এরই মধ্যে বাজারজাত শুরু হয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জে গাছে আম পাকা দেখা দিলে তবে তা পেরে বাজারজাত করা যাবে। বিগত বছরগুলোর ন্যায় প্রশাসনের পক্ষ থেকে তাই এবারও নির্ধারণ করা হয়নি আম পাড়ার কোনো সময়সীমা, যদিও অন্যান্য জেলাগুলোয় আম পাড়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং সেই সময়সীমা অনুযায়ী তারা আম বাজারজাত শুরু করেছে। তো সব মিলিয়ে দেশেরা চাঁপাইনবাবগঞ্জের সমিষ্ট বিভিন্ন জাতের আমের স্বাদ গ্রহণের ভোক্তাদের আরও দিন দশেক অপেক্ষা করতে হবে। তো সংশ্লিষ্টরা বলছেন যে এই জেলার আম নাবি জাতের হয় এবং চলতি মাসে বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং গত 3 দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে, ফলে আম পাকতে আরও কিছুদিন সময় লাগবে। ফলে আশা করা হচ্ছে যে চলতি মাসের শেষে গুটি এবং গোপালভোগ আম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হবে মূলত আম বাজারজাত। আর জুন মাসের প্রথম সপ্তাহে জিআই স্বীকৃতিপ্রাপ্ত যে খিরসাপাত আমটি রয়েছে, এই আম বাজারজাতের মধ্য দিয়েই শুরু হবে মূলত চাঁপাইনবাবগঞ্জ জেলার আম বাণিজ্য। ফলে সব প্রতিকূলতা কাটিয়ে আম বাজারজাতের প্রস্তুতি এবং শেষ মুহূর্তের যে পরিচর্যা, এবং সেই পরিচর্যায় ব্যস্ত এখন বাগান মালিক এবং আম চাষিরা। এছাড়া আম বাজারজাতকে ঘিরে আড়তদার এবং ব্যবসায়ীরাও প্রস্তুতি নিচ্ছেন আম কেনা বেচার। এরই মধ্যে আমরা যেটি লক্ষ্য করেছি যে জেলার কানসাট, গোমস্তাপুর, ভোলাহাট, আম ফাউন্ডেশন, এসব যে বড় বড় বাণিজ্যিক বাজারগুলো রয়েছে, সেই বাজারগুলোতে আড়তগুলো এখন ধোয়া মোছার কাজ চলছে। পাশাপাশি আম পরিবহনের যে ক্যারেট এবং কাগজ, ঝুড়ি, এই বিষয়গুলো নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন। তো এই আম চাষি এবং ব্যবসায়ীরা বলছেন যে এবছর আমের অনিয়ার ছিল এবং ভালো মুকুলও এসেছিল। তো আমের বাম্পার ফলনের যে আশা ছিল তাদের, শুরুতে মুকুল থেকে গুটি আসার সময় বৈরী আবহাওয়ায় তা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তবে শেষ পর্যন্ত ভালো ফলনেরই আশা তাদের, এবং আমরাও লক্ষ্য করেছি যে বাম্পার না হলেও মোটামুটি ভালো একটা ফলন এবার চাঁপাইনবাবগঞ্জের চাষিরা আশা করছেন। আর এই শেষ মুহূর্তে পর্যাপ্ত যে বৃষ্টিপাত হয়েছে, গত মাসেও হয়েছে এবং এই মাসেও অব্যাহত রয়েছে, এতে আমের আকার এবং গুণগত মান এবং স্বাদ নিয়ে তারা সন্তুষ্ট। এতে আবার আমের ভালো দাম পাওয়ার পাশাপাশি বিগত দিনের ক্ষতিকেও কিছুটা তারা পোষণের আশা করছেন। এছাড়া আনোয়ার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আনোয়ার হোসেন ছিলেন আমাদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমরা জানছিলাম যে আম পাড়ার তারিখ নির্ধারিত হয়েছে কিনা, কিংবা আমের বাজারজাত আসলে কবে থেকে শুরু হবে। চলে যাচ্ছে এবারে পরবর্তী আয়োজনে পত্রিকার সংবাদ শিরোনাম দিয়ে। হাতে আছে বেশ কিছু পত্রিকা, কিন্তু শুরুটা আসলে করতে চাইব সমকাল দিয়ে। সমকালের প্রধান শিরোনাম পড়ছি, 7 মাসে 220 জেলেকে অপহরণ আরাকান আর্মির।
প্রায়ই নাফ নদ ও সংলগ্ন বঙ্গোপসাগর থেকে জেলেদের অপহরণ করছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। অপহৃত কয়েকজন জেলের খোঁজ এখনও পাচ্ছে না পরিবার। বাংলাদেশ ভারত বাণিজ্যে নতুন করে অস্বস্তি, স্থলবন্দরে নিষেধাজ্ঞা, বেনাপোলে পোশাক পণ্য নিয়ে আটকা ৩৬ ট্রাক। বাংলাবান্ধা থেকে ফেরত এসেছে পিভিসি ডোরের গাড়ি। এদিকে গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন চায় জামায়াত। কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব। অন্তর্বর্তী সরকারের অধীনে চায় সংসদ ও স্থানীয় নির্বাচন। দেশে এক বছরে বেকার বেড়েছে ৩.৫ লাখ, বিবিএস এর জরিপ। এই ছিল সমকাল। এবারে পড়ছে দৈনিক প্রথম আলো। রপ্তানি সহজ পথ বন্ধ, বাজার হাতছাড়ার আশঙ্কা। ভারতে বাংলাদেশের রপ্তানি। বাংলাদেশ থেকে ভারতে ৮১% পণ্য যায় স্থলপথে। এ পথেই বিভিন্ন পণ্যে বিধিনিষেধ ভারতের। পণ্য বোঝাই ৫০ ট্রাক ৩ স্থলবন্দরে আটকা। ভারতের বিধিনিষেধের আওতার বাইরে থাকা পণ্যের রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এদিকে ছাত্রদলের কর্মসূচি, শাহরিয়ার হত্যার বিচার চেয়ে শাহবাগ অবরোধ। ছাত্রদলের অবরোধের কারণে শাহবাগ ২.৫ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের পৃথক কর্মসূচি। গণভোটে জুলাই সনদ চূড়ান্ত করার প্রস্তাব জামায়াতে ইসলামীর ঐক্যমত্য মিশন। এদিকে সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের কর্মসূচি স্থগিত। দাবি পূরণের আশ্বাস। জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ। আন্দোলনকারীদের সঙ্গে সেনা কর্মকর্তাদের ২ দফা বৈঠকের পর কর্মসূচি স্থগিত ঘোষণা। অস্বস্তিকর পরিস্থিতি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে ৫ কূটনীতিকের নাম বিবেচনায়। ২-৩ দিনের মধ্যেই চূড়ান্ত হতে পারে নতুন পররাষ্ট্র সচিব। চলুন দেখা যাক কালের কণ্ঠে এবারে সংবাদ শিরোনাম কি করেছে আজকে। ৮৫,০০০ কোটি টাকা গায়েব, দরবেশের মুরিদ, হিরো সিন্ডিকেটের কবলে পুঁজিবাজার। ইকোনমিস্টকে প্রধান উপদেষ্টা। নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬শে জুনের পরে নয়। ধনীদের কর বাড়ছে, ডেইলি পোল্ট্রিতে কর সুবিধা বাতিল। খরচ কমাতে উন্নয়ন বাজেটে বরাদ্দ হ্রাস। ২,৩০,০০০ কোটি টাকার এডিপি অনুমোদন। এক বছরে বেকার বেড়েছে ৩,৩০,০০০, বিবিএস এর জরিপ। দেশে বেকার জনগোষ্ঠী দাঁড়িয়েছে ২৭,৩০,০০০-এ। বেকারত্বের হার ৪.৬৩%। কর্মে নিয়োজিত জনশক্তিও কমেছে। কৃষি, শিল্প, সেবা খাতে নারীর চেয়ে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে বেশি। এদিকে গ্রেপ্তারে সুস্পষ্ট বক্তব্য না পেলে যমুনা ঘেরাওয়ের হুমকি ছাত্রদলের। এই ছিল কালের কণ্ঠ। এবারে পড়ছি দৈনিক ইত্তেফাক। প্রথমে যে সংবাদ শিরোনামটি করেছে ইত্তেফাক সেটি হচ্ছে আন্দোলনের শহর ঢাকা। চাকরি ফিরে পেতে প্রেস ক্লাবে বিক্ষোভ সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুতদের। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্বর্ণ লুটে ৪ পুলিশ জড়িত, তদন্ত কর্মকর্তা। কিছু অনভিপ্রেত আচরণ সুশৃঙ্খল বাহিনীর ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করেছে বলছে আইএসপিআর। মোহাম্মদপুরে অপরাধের নেপথ্যের কাহিনী। সবশেষে পড়ছি দৈনিক যুগান্তর। রাজধানী এখন দাবির শহর। মিছিল, সমাবেশ, অবরোধ, ঘেরাও কর্মসূচিতে জনকষ্ট চরমে। একটা ছবি দেখতে পাচ্ছি ইনসার্টে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে নেতাকর্মীদের বিক্ষোভের একটি অংশ। মানুষের আকাঙ্ক্ষা ধারণের সিগন্যাল জরুরি। সম্পদের সীমাবদ্ধতা থাকলেও মানুষের আকাঙ্ক্ষা বিশাল। গোষ্ঠীতন্ত্রের প্রভাবমুক্ত নীতি নির্ধারণ জরুরি। ৮ মাসে পেয়েছে ৮৩৬ কোটি টাকার কাজ। জিকে শামীমের চেয়ে ধূর্ত ইউনুস ব্রাদার্স। মহারাজ সিন্ডিকেটের সদস্য ইউনুস ব্রাদার্সের আধিপত্য বহাল। এই ছিল আজকের দৈনিক সংবাদপত্রগুলোর সংবাদ শিরোনাম। এবারে সকাল 24 থেকে ছোট্ট বিরতি, ফিরে এসে অন্যান্য আয়োজন। আমন্ত্রণ আরও একবার সকাল 24-এর সাথে আছে তাসনভা মোহনা। রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্ম গেটে রাস্তা পারাপারের জন্য বানানো হয়েছে ফুটওভার ব্রিজ, কিন্তু এর বেশিরভাগ জুড়েই বসেছে হরেক রকমের ভ্রাম্যমাণ দোকান। ফলে স্বাচ্ছন্দ্যে হাঁটা দূরে থাক, ভোগান্তিতে পড়েছেন
সাধারণ মানুষ। দিন দুপুরে ওভারব্রিজ দখলের এমন তৎপরতা চললেও দেখার কেউ নেই। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের আশ্বাস, শিগগিরই দখলমুক্ত করা হবে ফুট ওভারব্রিজ সহ ফার্মগেট এলাকা। এই নগরী ঢাকা তো আমাদেরই, কিন্তু এই সব ফুটওভার ব্রিজ যে দখল হচ্ছে, সেই দখলমুক্ত আসলে কবে হবে? কবে আমরা একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছন্দ ঢাকা নগরী পাবো? এই নিয়ে এবার একটি প্রতিবেদন দেখে আসে, চলুন। রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট, যেখানে ভিআইপি সড়কের দুপাশে আছে মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠান, মেট্রো স্টেশন, হাসপাতাল সহ নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ঝুঁকি এড়িয়ে এখানে রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজের বিকল্প নেই। আগের ফুটওভার ব্রিজটি ভেঙে 2023 সালের অক্টোবরে 14 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 206 ফুট দৈর্ঘ্যের দেশের দ্বিতীয় বৃহত্তম পদচারী সেতু। কিন্তু এর বেশিরভাগটা জুড়ে বসেছে হরেক রকমের দোকান। ফলে স্বাচ্ছন্দ্যে হাঁটা তো দূরে থাক, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এছাড়া প্রবেশ পথেও এলোপাতারি দোকানপাটে অতিষ্ঠ পথচারীরা। দিনে দুপুরে ফুটওভার ব্রিজ দখলের এমন তৎপরতা যেন দেখার কেউ নেই। এনে উঠছে আপনার আগস্টে মানে ঝামেলার পরের থেকে এনে সবাই ব্রিজ আগে তোর কেউ বসে নাই। আপনি উড়াই দিচ্ছেন, আবার বিকালে সকালে আবার আমু। এত সুন্দর একটা ব্রিজ, এই পরিবেশ তো থাকার কথা না। প্রশাসন কি করে এটা প্রশাসনই ভালো বুঝে। এই যে হকার একদম একটা ব্রিজের অর্ধেকের বেশি দুই পাশ থেকে দখল করে রেখেছে, এতে তো পথচারীদের অনেক সমস্যা হয়। একটা গোষ্ঠী কিন্তু চাঁদা সব জায়গায় দখল, ঠিক ওই গোষ্ঠীটাই কিন্তু আমাদের এই যে হাঁটার জন্য ওভারব্রিজ করছে, এটাও কিন্তু তারা দখলে নিয়ে গেছে। তুলনামূলক উঁচু এই ফুটওভার ব্রিজে যুক্ত করা হয়েছে দুটি চলন্ত সিঁড়ি, কিন্তু প্রায় 3 বছরেও চালু হয়নি তা, বরং অযত্ন অবহেলায় বিকল হওয়ার পথে। যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য দেখা যায় যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এক সময় মহিলারা আসে, বাচ্চারা, মহিলা, বয়স্ক লোকজন আছে, তাদের জন্য ডেলিভারি দেওয়া হয়েছিল, কিন্তু সেই সুযোগ সুবিধাটা মানুষ এখন ভালোভাবে পাচ্ছে না। দাবি করব অবশ্যই চলন্ত সিঁড়িটা মানে এটা চালু হোক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের আশ্বাস, শিগগিরই দখলমুক্ত করা হবে ফুটওভার ব্রিজ সহ ফার্মগেট এলাকা। চালু হবে চলন্ত সিঁড়িও। ফুটওভার ব্রিজগুলোর নিরাপত্তা এবং ফুটওভার ব্রিজের রক্ষণাবেক্ষণ এবং তার আশপাশের নিরাপত্তার জন্য আমরা প্রতিটি ফুটওভার ব্রিজে 2 জন করে আনসার দিতে পারি কিনা, এটা আমরা চিন্তা করছি। যদি এটা ভায়াবল হয় তাহলে তো আনসার থাকলে তো আর কেউ বুঝতেই পারবে না। আমরা এটাকে পজিটিভলি ইঞ্জিনিয়ারদের সাথে আলাপ করে আমি দেখি এই অর্থ বছরে না হলে আগামী অর্থ বছরে আমি করে দেব। কেবল আশ্বাস নয়, রাজধানীর সব ফুটওভার ব্রিজ দখলমুক্ত দেখতে চায় নগরবাসী। নূর মোহাম্মদ কাজল, চ্যানেল 24, ঢাকা। এই ছিল ফুটপাতের দখলদারিত্ব নিয়ে খবরাখবর। এবারে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি ভোলায়। আমরা হয়তো অনেকেই জানি না, ভোলায় 200 বছরের ঐতিহ্য হচ্ছে মহিষের টক দই। সম্প্রতি এই টক দই পেয়েছে জিআই সনদ। এই টক দই নিয়ে এবারে বিস্তারিত জানাবো। ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু। তপু, আপনাকে শুভ সকাল জানাই। গরুর টক দই আমরা সবাই খেয়ে থাকি, বিভিন্ন রান্নায় ব্যবহার করে থাকি, কিন্তু ভোলার বিখ্যাত হচ্ছে মহিষের টক দই, এবং আরও সুখবর, সেটি জিআই সনদ পেল। তাই শুভকামনা জানাই ভোলাবাসীকে। এই নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। শুভ সকাল দাস্তবা। আসলে দ্বীপ জেলা ভোলার প্রায় 200 বছরের ঐতিহ্য এই মহিষের টক দই, যেটি সম্প্রতি জিআই পণ্যের সনদ মিলেছে। যদিও এটি জিআই পণ্যের স্বীকৃতির জন্য গত বছর এটি আবেদন করা হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে গত 30 এপ্রিল জেলা প্রশাসক জনাব আজাদ জাহানের কাছে এই জিআই পণ্যের ট্রেডমার্কের যে স্বীকৃতি স্বরূপ সেটি মিলেছেন। এবং এটি পাওয়ার পরে কিন্তু ভোলার যারা এই মহিষের টক দইয়ের সাথে ব্যবসায়ী রয়েছেন, উদ্যোক্তা রয়েছেন, এবং তারা সবাই কিন্তু খুশি, আনন্দিত। আপনাকে জানিয়ে রাখি যে উপকূল জেলা ভোলায় প্রায় 1/2 শতাধিক চর রয়েছে। সেই চরগুলোতে প্রায় 1,24,000-এর মতো মহিষ পালন করা হয়, এবং সেগুলোর যেই দুধটি হয় সেই দুধ দিয়ে কিন্তু এই মহিষের টক দই
তৈরি করা হয় এবং সেটি ভোলার বিভিন্ন পারিবারিক, সামাজিক এবং বিয়ে থেকে শুরু করে সকল প্রোগ্রামেরই একটি অংশ। বলা হয়ে থাকে যে দই ছাড়া কোনো প্রোগ্রামই অসম্পূর্ণ থাকে এবং তার জন্য এখানে চাহিদাও বেশি এবং অনেকেই কিন্তু এই দই তারা কিন্তু শুধু পারিবারিকভাবে খায় না, সেগুলো বিভিন্ন বাসা বাড়িতেও কিন্তু আপ্যায়নের জন্য নিয়ে যায়। আমরা একটু এখানকার যারা আছেন বিশেষ করে উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা তারা কিন্তু এই দইগুলো উৎপাদন করে থাকেন, আমরা তো তার সাথে একটু কথা বলবো। এই যে জিআই পণ্যের স্বীকৃতি মিলেছে, তো এতে আপনাদের কতটুকু আপনারা আনন্দিত এবং ব্যবসায় কতটুকু প্রসার ঘটবে বলে আপনি মনে করেন? ভোলার ঐতিহ্যবাহী মহিষের কাঁচা দধি, ভোলার 100 বছরের এই দধি ভোলার যে কোনো অনুষ্ঠানে এবং যে কোনো অনুষ্ঠান বলতে যে কোনো মেহমান সব জায়গায় এই দধি আপ্যায়ন করতে হয়। বিশেষ করে জিআই পণ্য স্বীকৃতি পাওয়ায় আমরা দধি ব্যবসায়ী এবং খামারি ব্যবসায়ী সবাই আন্তরিক খুশি। বিশেষ করে এই জিআই সনদ পাওয়ার পাশাপাশি আমাদের দুধের যে সংকট, দুধ উৎপাদনের জন্য চরাঞ্চলে ঘাসের খুব সংকট, এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে ভবিষ্যতে এই মহিষ পালনের জন্য আরও ঘাসের উৎপাদন করা যায় সেই চেষ্টা। শুনছিলাম এখানকার যে চ্যালেঞ্জের কথা, এই যে মহিষগুলো দুধ তৈরি হয় এগুলো কিন্তু টালি হিসাবে প্রায় 250 থেকে 400 টাকা পর্যন্ত টালি হিসাবে বিক্রি হয় এবং এছাড়াও কিন্তু মানুষ মুড়ি কিংবা চিরা দিয়েও কিন্তু এই দুধটি মূলত টক দই খেয়ে থাকে। ডাক্তারদের কথা অনুযায়ী হচ্ছে যে এই ধরনের টক দই খেলে শরীরের জন্য ভালো, সেই জন্য তারা বলছে এই টক দই খাওয়ার কথা বলছেন। তো সব মিলিয়ে ভোলার এই টক দই গ্রামীণ অর্থনীতির বড় ভূমিকা রাখবে বলে মনে করেন এই অঞ্চলের মানুষ। তো তাসনুভা, এই ছিল ভোলা থেকে। তবু অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা ছিলাম এতক্ষণ ভোলাতে এবং জিআই সনদ পেয়েছে ভোলার মহিষের দই, সেই কারণে ভোলাবাসীকে আরও বেশি শুভকামনা জানাতে চাই, কারণ জিআই সনদ পাওয়া মহিষের দই এখন সারা বাংলাদেশের জন্যই ঐতিহ্য। এবারে ভিন্ন প্রসঙ্গে চলে আসছি। আজ শুরুতেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে আসাম, মেঘালয়ে বৃষ্টিপাতের কারণে ময়মনসিংহ শেরপুর অঞ্চলের পানি বৃদ্ধি পেয়েছে এবং পানি বৃদ্ধি পেয়েছে কুড়িগ্রামের নদীগুলোতেও। চলাচলে ফসল তলিয়ে যাওয়া সহ নদী ভাঙনের শঙ্কাও দেখা দিয়েছে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানাবো। কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন গোলাম মাওলা সিরাজ। সিরাজ, শুভ সকাল জানাই আপনাকে। কুড়িগ্রামে নদী ভাঙনের যে কারণটি সেটা আরও বেশি সুস্পষ্ট হলো এই মুহূর্তে এবং যেহেতু কুড়িগ্রাম অঞ্চল উত্তরাঞ্চলে বাদামের ক্ষেতের খুব প্রসার রয়েছে, সেই বাদামের ফসল তলিয়ে যাবার একটি খবর ভীষণভাবে চাউর হয়েছে। এটি কতটুকু সত্যি এবং কুড়িগ্রামের মানুষ আসলে কিভাবে এই নদী ভাঙনের প্রভাব থেকে মুক্ত হতে পারেন? তাসনুভা, শুভ সকাল। আসলে এই যে বর্ষাকাল আসলেই কিন্তু কুড়িগ্রামের বিশেষ করে নদী পাড়ের যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোর কিন্তু দুর্ভোগের দিন শুরু হয় আর কি। যেমনটা বলছিলেন যে একই তো হচ্ছে যে ক্ষেত খামারে পানি অলরেডি উঠতে শুরু করেছে, এর মধ্যে ভাঙন যেটি বলছিলেন সেটি তো আরও প্রায় 1 মাস আগ থেকে শুরু হয়েছে। অর্থাৎ এই মৌসুমে বৃষ্টি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু নদ নদীগুলোর ভাঙনও বেড়েছে। আমি আপনাকে যে বিষয়টি বলে প্রথমে একটু বাদাম দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে যে বিশেষ করে তিস্তা, ধরলা এবং অন্যান্য যে নদ নদীগুলো রয়েছে এই নদ নদীগুলোর একেবারে যে জেগে ওঠা যে চরগুলোতে পলি জমে, সেই চরগুলোতে কিন্তু আসলে স্থানীয় কৃষকরা কিন্তু তারা কিন্তু আসলে বাদাম চাষ করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি, এবারও বেশ কিছু বাদাম চাষ হয়েছে। তো ইতিমধ্যে গত 1 সপ্তাহ ধরে কিন্তু আসলে কুড়িগ্রামে বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি বলা যায়। একই সাথে কুড়িগ্রামের উজানে যে ভারত রয়েছে, ভারত, মেঘালয়, আসাম, এইসব জায়গাতেও কিন্তু আসলে ভারী মাঝারি বৃষ্টি হয়েছে। ফলে কুড়িগ্রামের বৃষ্টি এবং একই সাথে উজানের যে বৃষ্টি, এই বৃষ্টির পানি যে ঢল হিসেবে নেমে এসছে বিশেষ করে তিস্তায় কিন্তু গত 3 থেকে 4 দিনে পানি বেড়েছে। যদিও সেই পানি এখন পর্যন্ত একেবারে তিস্তার যে তীর উপচে পড়ার মতো না, কিন্তু একেবারে নিচু যে এলাকাগুলো রয়েছে, চরাঞ্চলের যে জায়গাগুলোতে বাদাম আবাদ করেছে কৃষকরা, সেই জায়গাগুলোতে কিন্তু বাদাম তলিয়ে গেছে। সেটা বেশি হয়েছে রাজারহাট এবং উলিপুর উপজেলায়। আমরা আসলে এই 2 উপজেলার কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটা জানিয়েছে 2 উপজেলা মিলে প্রায় 100 হেক্টর বাদাম কিন্তু একেবারে পানির নিচে তলিয়ে গেছে। তবে কৃষকরা কিন্তু বলছে সেই হিসাবটা আরও অনেকটা বেশি এবং এই কৃষকরা কিন্তু অনেকে আমাদেরকে যেটা জানিয়েছে ধার দেনা করে বাদাম চাষ করার পরে এখন ঠিক আর কয়েকদিন গেলেই বাদামগুলো ঘরে উঠতো, ঠিক সেই সময় কিন্তু এই বাদাম খেতে পানি যাওয়ার কারণে অনেকে অপরিপক্ক বাদামও তুলছে। যদিও এই বাদাম তুলে আসলে খুব একটা
লাভ করতে পারবে না তারা। আর একই সাথে নদী ভাঙনের বেশ কিছু এলাকায়ও কিন্তু আমরা খবর পাচ্ছি, তবে পানি উন্নয়ন বোর্ড বলছে তারাও কিন্তু কাজ করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে সিরাজ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই ছিল সকাল 24 এর আজকের আয়োজন। নদীমাতৃক দেশ বাংলাদেশ, কৃষকরাই আমাদের প্রাণ। প্রান্তিক কৃষক বেঁচে থাকুক শত প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও। আবহাওয়া এবং জলবায়ুর প্রভাবে বাংলাদেশে যে পরিবর্তন, সেটি যেন আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি এবং সে পরিবর্তনের মধ্য দিয়ে যেন জেগে উঠতে পারি। ভালো থাকুন সবাই। শুভ সকাল আরও একবার।